গুড মর্নিং সবাইকে। শুনতে পাচ্ছ সবাই? গুড মর্নিং ম্যাম। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, গুড মর্নিং ম্যাম। তো ফার্স্ট আজকে মেন্টাল হেলথ দিয়ে শুরু করব, ঠিক আছে? স্টার্ট করবেন? এটা একটু অন করবেন প্লিজ। হ্যাঁ, বলো, কি বলছো? রেকর্ডিংটা ম্যাম অন করবেন। হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট হচ্ছে মেন্টাল হেলথ হলো একটা পজিটিভ স্টেট অফ মাইন্ড যেটা এনাবেলস করে পার্সনের একটা ওয়েল গুড ফাংশন। সেটা ওয়েল গুড ফাংশন হতে পারে, ব্যাড ফাংশন হতে পারে। সবকিছুর পজিটিভ স্টেট অফ মাইন্ডকে স্টেট করে হচ্ছে মেন্টাল হেলথ। এর মধ্যে সাইনগুলো happiness, effectiveness in work, satisfying relationship, control over behavior, healthy self, effective coping strategies আর সায়েন্স অফ মেন্টাল হেলথ। ঠিক আছে, মেন্টাল হেলথের মধ্যে আর কি কি পড়ে? তোমার মোস্টলি যে কোয়েশ্চেন গুলো আসে মেনেসের সায়েন্স গুলো থেকে, তোমার মেন্টাল হেলথ অ্যাক্ট গুলো থেকে। ফার্স্ট যেটা আমাদের তো ফার্স্ট মেন্টাল হেলথ অ্যাক্ট ছিল না, ফার্স্ট ছিল তোমার ইন্ডিয়ান লুনাসি অ্যাক্ট বলে। ফার্স্ট হয়েছিল তোমার 1912-এ। 1912 সালে ফার্স্ট হয়েছিল তোমার ইন্ডিয়ান লুনাসি অ্যাক্ট বলে। ঠিক আছে, যেটা তোমার পরে আবার 1858 সালে ইন্ডিয়ান লুনাটিক অ্যাসাইলাম অ্যাক্ট বলে আবার ওটা থেকে ওটা রিফর্ম হয়ে যায়। তাহলে দুটো এখানে দুটো সাল মনে রাখ। 12তে ইন্ডিয়ান লুনাসি অ্যাক্ট, তারপরে ওটা রিসেম্বল হয়ে তোমার হয়ে যায় হচ্ছে ইন্ডিয়ান লুনাটিক অ্যাসাইলাম অ্যাক্ট হয়ে 1958 সালে। যেটা এরপর আমরা যেটা বর্তমানে পাই মেন্টাল হেলথ অ্যাক্ট বলে, এটা কিন্তু ইন্ডিয়ান লুনাসি অ্যাক্টটাই রিফর্ম হতে 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 আমাদের এখন 1987 সালে তোমার মেন হয়ে গেছে, যেটা 37 বছর পর। ম্যাম হ্যাঁ বলো। তো দেখতে পাচ্ছি না, স্ক্রিনটা পুরো ব্ল্যাক হয়ে আছে। হচ্ছে আমি স্ক্রিন শেয়ার করিনি, আমি পাঠিয়ে দেবো এগুলো করে, স্ক্রিন শেয়ার করিনি। আর ভয়েসটা ব্রেক। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি শোনা যাচ্ছে, ভয়েসটা ব্রেক হচ্ছে। হ্যাঁ, এবার শুনতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম, পাচ্ছি। ক্লিয়ার। তাহলে এখান থেকে আমার তিনটে মোস্টলি মনে রাখার মতন হলো, যদি কেউ পারো নোট করে নাও, নাহলে আমি পাঠিয়ে দেবো। একটা হচ্ছে তোমার 1912-তে আমার এলো ইন্ডিয়ান লুনাসি অ্যাক্ট, তারপরে 1858-তে এলো ইন্ডিয়ান লুনাটিক অ্যাসাইলাম অ্যাক্ট, তারপরে 19th মার্চ মানে 1987-তে এলো হচ্ছে তোমার বছর পর। এই তিনটে মেইনলি ওখানে নোট করে নাও, ঠিক আছে? তোমার ইন ওয়ার্ল্ডে হচ্ছে ফার্স্ট সাইকিয়াট্রিক হসপিটাল কত? 1772 কে করেছিল? উইলিয়াম ভার্জিনিয়া। 18 নার্স হয়েছিল একই সঙ্গে 100 বছর পর। এটা 1772-এ ছিল শুধুমাত্র সাইকিয়াট্রিক হসপিটাল। ছিল তোমার হচ্ছে ফার্স্ট সাইকিয়াট্রিক নার্স কে ছিলেন? লিন্ডা পিচার্ড। ফার্স্ট সাইলেন লিন্ডা পিচার্ড, LINDAPICHARD। ম্যাম আরেকবার বলুন, মানে ভয়েসটা না কেটে যাচ্ছে বারবার। 1972 সালে ফার্স্ট সাইকিয়াট্রিক হসপিটাল হয়েছিল। ফার্স্ট কে করেছিল? উইলিয়াম ভার্জিনিয়া।
ঠিক আছে। আর 1872 সালে কি হয়েছিল, ফার্স্ট সাইকিয়াট্রিক নার্স কে ছিলেন? আচ্ছা, ফার্স্ট সাইকিয়াট্রিক টেক্সট বুক পাবলিশ কবে হয়েছিল? 1812 ফার্স্ট ইসিটি কবে ম্যাম থেকে স্টার্ট হলো? 1932। হ্যাঁ বলো, হ্যাঁ বলো, কি মানে বলছো? মাঝখানে কথাগুলো কেটে যাচ্ছে, মানে শোনা যাচ্ছে না ক্লিয়ারলি। এক সেকেন্ড। ম্যাম ফার্স্ট সাইকিয়াট্রিক টেক্সট বুকটা কত সালে বললেন? ফার্স্ট সাইকিয়াট্রিক টেক্সট বুক হচ্ছে 1812। আর ম্যাম সাইকিয়াট্রিক নার্সের নামটা লিন্ডা, তারপরে যেটা বললেন? পিচার্ড, PICHARD, পিচার্ড। ঠিক আছে ম্যাম। হ্যাঁ, আর ইসিটি হয়েছিল 1938, ফার্স্ট ইসিটি 1938। আর লিথিয়াম থেরাপি হ্যাঁ বলো। বলছি আপনি যে ফার্স্ট সাইকিয়াট্রিক নার্স বললেন, ওটার একটা ইয়ার বললেন, ওটা একবার বলবেন? হ্যাঁ, 1872, 1872। তারপরে তোমার ইসিটি বললাম 1938। আর লিথিয়াম থেরাপি ফার্স্ট স্টার্ট হয় হচ্ছে 1949, লিথিয়াম থেরাপি। ফার্স্ট সাইকিয়াট্রিক ড্রাগ হচ্ছে 1952, সেটা কি ছিল? ক্লোরপ্রোমাজাইন। ফার্স্ট সাইকিয়াট্রিক ড্রাগ 1952, সেটা ছিল হচ্ছে ক্লোরপ্রোমাজাইন, ফার্স্ট সাইকিয়াট্রিক ড্রাগ যেটা দেয়া হয়েছিল। আর কমিউনিটি থেরাপি, ফার্স্ট কমিউনিটি থেরাপি মানে যে অকুপেশনাল থেরাপি গুলো রয়েছে, তারপরে কমিউনিটি থেরাপি গুলো রয়েছে, ফার্স্ট দেয়া স্টার্ট হয় 1953 সালে। সেটা কি ছিল? মিলিউ থেরাপি। ফার্স্ট তাহলে কমিউনিটি থেরাপি ছিল কি? মিলিউ থেরাপি। বুঝতে পারছো? ইয়েস ম্যাম। হ্যাঁ। আর ফাদার অফ সাইকিয়াট্রি কাকে বলা হয়? ফাদার অফ সাইকিয়াট্রি বলা হয় অসিয়াপিয়াডেস, ASCIAPIADES, ফাদার অফ সাইকিয়াট্রি। ফাদার অফ সাইকিয়াট্রি যদি বলে অসিয়াপিয়াডেস, ASCIAPIADES। আর ফাদার অফ সাইকোলজি কি? ফাদার অফ সাইকোলজি কাকে বলা হয়? ফাদার অফ সাইকোলজি বলা হয় উইলিয়াম ওয়ার্থ, WILLEM WUNDTH। ম্যাডাম কি বললেন? ফাদার অফ সাইকোলজি উইলিয়াম উড, WILLEM WUNDTH। ইয়ারের ড্রাগের ইয়ারটা একটু বলবেন? হ্যাঁ, ড্রাগের হচ্ছে ফার্স্ট ড্রাগ হচ্ছে ক্লোরপ্রোমাজাইন, 1952। ম্যাম ঠিক আছে। ফার্স্ট ড্রাগটা কি বলছেন? ক্লোরপ্রোমাজাইন, CHLORPROMAZINE। ম্যাম এগুলো এখনই কি লিখতে হবে, না এগুলো আপনি গ্রুপে দিয়ে দেবেন? যদি লিখতে পারো তাহলে লেখো, যদি না লিখতে পারো আমি পরে গ্রুপে পাঠিয়ে দেবো। ঠিক আছে? ঠিক আছে ম্যাম। ঠিক আছে। আসলে ওই
তাড়াহুড়োতে ওই স্পেলিং এর জন্য অনেক ইয়ে হচ্ছে, তাই জন্য বললাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, পাঠিয়ে দেবো। আচ্ছা বলো তো, ক্লোরপ্রোমাজাইন কোন গ্রুপের ড্রাগ? জানো তো এখানে সবাই, কোন গ্রুপের ড্রাগ? অ্যান্টিসাইকোটিক। কোন জেনারেশন? কোন জেনারেশনের অ্যান্টিসাইকোটিক? তো অবশ্যই। ফার্স্ট জেনারেশন অ্যান্টিসাইকোটিক। Mainly কোন ডিজিজে ইউজ করা হয়? স্কিজোফ্রেনিয়া, বাইপোলার ডিসঅর্ডার। অবশ্যই তাই। আচ্ছা এবার যেটা বলবো সেটা হচ্ছে তোমার আমাদের নার্স পেশেন্ট রিলেশনশিপ। নার্স পেশেন্ট রিলেশনশিপ থেকে অনেক কোয়েশ্চেন আসে, বিশেষত যে 4টে ফেজ রয়েছে, এই 4টে ফেজ থেকে। তারপরে যেটা রয়েছে জোহারি উইন্ডো থেকে কবে কি হয়েছিল, এইগুলো থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন আসে। ঠিক আছে, থেরাপিউটিক রিলেশনশিপটা কি সবাই জানো বলো? থেরাপিউটিক রিলেশনশিপটা কি, কাদের মধ্যে হয়? নার্স পেশেন্ট। হ্যাঁ, নার্স আর পেশেন্টের মধ্যে। নার্স আর থেরাপিউটিক পেশেন্টের মধ্যে যে রিলেশনশিপটা হয় সেটাকেই থেরাপিউটিক ট্রিটমেন্ট বলা হয়, মানে রিলেশনশিপ। সেটাকে বলা হয়। হ্যাঁ, সেটা আমাদের সাইকিয়াট্রিক ভাষায় আমরা কিভাবে বলবো, মানে কি আসবে না, অবশ্যই এটা আসবে না, কিন্তু মেন যে আমাদের ওয়ার্ড গুলো, সেই ওয়ার্ড গুলো জানতে হবে, কারণ এগুলো দিয়ে তোমার বিভিন্ন রকম এমসিকিউ ভার্সন কোয়েশ্চেন চলে আসে। তো এখন তো প্র্যাকটিক্যাল বেসড কোয়েশ্চেনের মধ্যে এগুলো খুব আসে, যে এই রিলেশনশিপ, এটা একটা তোমাকে দিয়ে দিল একটা কমিউনিকেশন কিছু, এটা কি টাইপ অফ রিলেশনশিপ, আদৌ ওটা নার্স পেশেন্ট রিলেশনশিপ থেরাপিউটিক রিলেশনশিপের মধ্যে পড়ছে, নাকি থেরাপিউটিক রিলেশনশিপ ওটা হলো না মেনটেন করা, সেটা আমাকে বুঝতে হবে। এই থেরাপিউটিক নার্স পেশেন্ট রিলেশনশিপ। ম্যাম এটা হ্যাঁ একটা বলো। ইন্টারপার্সোনাল রিলেশনশিপ নার্স পেশেন্টের। হ্যাঁ। তো এখানে নার্সরা ফোকাস করে পেশেন্টের স্পেসিফিক নিড গুলো। হুম 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 এটাই একদমই তাই। স্পেসিফিক নিড গুলোকে আমরা ফোকাস করি, আর সেটাকে আমরা পরে প্ল্যানিং করে ইমপ্লিমেন্ট করি, যে হচ্ছে ওর নিডটা কি ছিল, আমি কি প্ল্যান করলাম, আমি ইমপ্লিমেন্ট করলাম কি, এবং ইভালুয়েট করে দেখলাম যে ওর নিড গুলো আমার সাকসেসফুল হচ্ছে কিনা। এই পুরোটাই কিন্তু আমার থেরাপিউটিক নার্স পেশেন্ট, এমনকি ফলো আপ, এই পুরো ফলো আপ এই ব্যাপারটাও পুরোটাই নার্স পেশেন্ট থেরাপিউটিক রিলেশনশিপের মধ্যে পড়ে। আমার কটা ফেজ রয়েছে? মোট 4টে ফেজ রয়েছে। একটা প্রি ইন্টারাকশন ফেজ, একটা হচ্ছে ওরিয়েন্টেশন ফেজ, একটা আইডেন্টিফিকেশন ফেজ, একটা হচ্ছে তোমার রিজলিউশন ফেজ, বা যেটাকে আমরা টার্মিনেশন ফেজ বলি। মোট আমার এই 4টে ফেজ রয়েছে। এই 4টে ফেজ কি কি? ফার্স্টে প্রি ইন্টারাকশন ফেজে আমার কি হয়? প্রি ইন্টারাকশন ফেজে তোমার সেলফ এক্সপ্লোরেশন হয়। নার্স বোঝে এটা ফার্স্ট ইনিশিয়াল কন্ট্যাক্ট ক্লায়েন্টের সঙ্গে। নার্স বোঝে যে তোমার পেশেন্টের কি নিড, টেক কেয়ার করে পুরোটা, পেশেন্টের কি নিড সেটা বোঝে, পেশেন্টের কি প্রবলেম সেটা সম্পর্কে একটা চার্ট করে, বা পেশেন্টের ভাইটালস এর চার্ট করে, পেশেন্টের ফিলিংস ফিয়ার কিসে অ্যাংজাইটি হচ্ছে সেটা বোঝে। তারপরে তোমার ফিজিক্যাল ইন্টারপার্সোনাল এনভায়রনমেন্টটাকে প্রপার করে তৈরি করে, যে আমার একটা সাইকিয়াট্রিক পেশেন্ট আর নর্মাল পেশেন্টের মধ্যে পার্থক্য রয়েছে। সাইকিয়াট্রিক পেশেন্টের কি লাগবে, সিটিং কেমন হতে হবে, লিভিং এরিয়া কেমন হতে হবে, লাইটিং কেমন হতে হবে, সেই পুরোটা আমার প্রি ইন্টারাকশন ফেজে চলে যায়। ওরিয়েন্টেশন ফেজ বা ইন্ট্রোডাক্টরি ফেজ, এবার এলো ইন্ট্রোডিউস করবে, পেশেন্ট নিজেকে ইন্ট্রোডিউস করবে
এবং হচ্ছে একে অপরকে জানবে ফার্স্ট টাইমের জন্য। আগেরটা আমরা সমস্ত না ইন্টারাকশনে আমরা সমস্তটা প্ল্যান চোখে নিয়েছিলাম যে আমি পেশেন্টের হিস্ট্রি দেখে পেশেন্টকে কেমন আমার লাগছে, তার কি কি চার্ট করতে হবে, তার কি এনভায়রনমেন্ট দিতে হবে, পুরোটা। ওরিয়েন্টেশন ফেজে এবার কি হলো, নার্স পেশেন্ট একে অপরের সঙ্গে কথা বলতে শুরু করলো, ইন্ট্রোডাকশন হলো, র্যাপোর্ট বিল্ড হলো, ট্রাস্ট হলো, অ্যাকসেপ্টেন্স হলো। পেশেন্টের অ্যাকসেপ্টেন্সটা মোস্টলি ইম্পর্টেন্ট। পেশেন্টের এখানটাই তোমার আসতে পারে পেশেন্টের অ্যাকসেপ্টেন্স কোন ফেজে হয়, পেশেন্ট অ্যাকসেপ্টেন্সটা কোথায় হয়। ওরিয়েন্টেশন ফেজে আমার অনেকেই মনে হতে পারে প্রি ইন্টারাকশন ফেজে হয়, কিন্তু প্রি ইন্টারাকশন ফেজে কিন্তু আমরা জাস্ট চার্ট গুলো করি, জাস্ট আমার কি কি নিডেড সেগুলো আমি ফুলফিল করি। ওরিয়েন্টেশন ফেজে এসে কিন্তু অ্যাকসেপ্টেন্স, ট্রাস্ট, র্যাপোর্ট এগুলো সবটা হচ্ছে। ঠিক আছে, এরপরে আইডেন্টিফিকেশন ফেজ বা ওয়ার্কিং ফেজ, যেখানে আমি কাজ করব। মেনলি কি কি কাজ করব, ক্লায়েন্টের বিহেভিয়ারের ওপর ফোকাস করব। আর কি করব, ক্লায়েন্ট কতটা কোপিং মেকানিজম, তারপরে তোমার সাপোর্ট সিস্টেম কতটা কাজ করছে, পেশেন্টের ইনসাইটটাকে ডেভেলপ করব, কোপিং স্কিল গুলোকে ডেভেলপ করব, সেলফ কনসেপ্ট, সেলফ এস্টাবলিশমেন্ট করব। পেশেন্ট যাতে ইন্ডিপেন্ডেন্সলি কাজ করতে পারে, সেটা পুরোটাই ওয়ার্কিং ফেজ বা আইডেন্টিফিকেশন ফেজে হবে। এরপরে আমার আসবে তোমার রিজলিউশন ফেজ। রিজলিউশন ফেজটা কি, রিজলিউশন ফেজ বা টার্মিনেশন ফেজ বা সেপারেশন ফেজ মোস্ট ডিফিকাল্ট আর মোস্ট ইম্পর্টেন্ট ফেজ হচ্ছে আমার এই টার্মিনেশন ফেজটা। কারণ কি, একটা সাইকিয়াট্রিক পেশেন্ট তুমি যখন এতদিন ধরে একটা র্যাপো বিল্ডিং করলে, তোমার উপর সে অ্যাকসেপ্টেন্সটা আনলো, র্যাপোর্টটা বিল্ডিং হলো, তো কি হচ্ছে টার্মিনেশন ফেজে আমাকে ওই পুরোটা লস্ট আউট করতে হচ্ছে। এই ফেজটাই কি হচ্ছে তোমার, এই ফেজটাই নার্স পেশেন্ট রিলেশনশিপটা থেকে যে এস্টাবলিশ হয়েছিল পুরোটা টার্মিনেট করছি। কি হচ্ছে, ক্লায়েন্টকে এনকারেজ করছি যে এই যে টার্মিনেটটা হয়ে যাচ্ছে, এটা কোনো রকম ভাবে কোনোভাবে যাতে তার মেন্টাল হেলথকে হার্ট না করে, হলো যেন সে আবার পুরোনো সিমটমে ফিরে না আসে, আবার তার অ্যাঙ্গার ইস্যুটা না হয়, তার ডিপেন্ডেন্সি লেভেল যেন কমে যায়, সে যেন ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে, প্রোগ্রেস হয় আরো থেরাপিতে, এই যে গোলগুলো যাতে আরো এস্টাবলিশমেন্ট হয়, এগুলো পুরোটাই করবে আমার টার্মিনেশন ফেজে। এখানে তোমার এই থেরাপিউটিক কমিউনিকেশনে টেকনিক গুলো কি, টেকনিক গুলো হচ্ছে তোমার থেরাপিউটিক কমিউনিকেশনের টেকনিক। সবাই যেন বলো দু একটা কি কি টেকনিক ছিল থেরাপিউটিক কমিউনিকেশন, কি কি টেকনিক ছিল, কোনটা থেরাপিউটিক কমিউনিকেশন? হ্যাঁ অ্যাক্টিভ লিসেনিং, বলো। ওপেন এন্ড কোশ্চেন। হ্যাঁ, একদমই তাই। এটা আমি জাস্ট বলে দিচ্ছি, তারপরে কোয়েশ্চেন আসছে যে এটা থেকে কি কি টাইপের কোয়েশ্চেন আসে। ফার্স্ট হচ্ছে লিসেনিং, ব্রড ওপেনিং, তারপরে তোমার ইউজিং সাইলেন্স, তারপরে অ্যাকসেপ্টিং, রিফ্লেকশন, হিউমার, ইনফর্মিং, ফোকাসিং, তারপরে তোমার সাজেস্টিং, এগুলোই, এই সবটাই তোমার থেরাপিউটিক কমিউনিকেশনের মধ্যে পড়ে। আর নন থেরাপিউটিক কমিউনিকেশন থেকে কি রকম কোয়েশ্চেন আসতে পারে টেকনিক গুলো থেকে, ধরো তোমাকে দিল যে ধরো লেখা আছে এমসিকিউ যে আই থিংক ইউ নিড টু নো মোর অ্যাবাউট ইউর মেডিকেশন, নার্স সেজ I think you need to know more about your medication. Which type of therapeutic communication it is? কি টাইপের থেরাপিউটিক কমিউনিকেশন আছে, কি টাইপের বলো, ইনফর্মিং। কি টাইপের? ইনফর্মিং। তারপরে ধরো দিল নার্স সেজ টেল মি হাউ আর ইউ ফিলিং, এটা কি টাইপের, কি টাইপের এটা? এটা কি ওপেন এন্ডেড? ব্রড ওপেনিং। হ্যাঁ, ব্রড ওপেনিং, এটা ব্রড ওপেনিং। আচ্ছা, এবার এটাও দিতে পারে, ধরো তুমি দিলে কিছু পেশেন্ট কোনো কোয়েশ্চেন করছে, তুমি বললে যে নো ইটস নট ট্রু,
এটা এটা ঠিক নয়, আপনি ভুল বুঝছেন, আপনি পুরোটাই ভুল বুঝছেন, এটা একদমই ঠিক নয়, এটা আমাদের প্রোটোকলের বাইরে, এটা করা যাবে না। এটা কি টাইপের থেরাপিউটিক কমিউনিকেশন হলো তাহলে? কি টাইপের হলো? ক্লারিফিকেশন না, ক্ল্যারিফিকেশন এটা নয়। এটা ক্ল্যারিফিকেশন কেন নয়? কারণ আমরা যখন নার্স পেশেন্ট থেরাপিউটিক, না, এটা কি ধরনের হবে? এটা হচ্ছে, এটা নন থেরাপিউটিক। কারণ আমি কখনোই পেশেন্টকে বলতে পারি না আপনি এটা কেন বললেন, আপনি এটা ঠিক একদমই বললেন না। এই কথাটা আমরা কখনো কমিউনিকেশনে ইউজ করতে পারি না। আমরা বলতে পারি যে আপনি হয়তো ভুল বুঝেছেন, আপনি এইটা ঠিক। সেইটা আমার, যদি আমি এখানে বলতাম যে নার্স রিপ্লাইড দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড, ডিড নট আন্ডারস্ট্যান্ড ওয়েল, এইটা যদি আমরা বলতাম সেক্ষেত্রে এটা হলো হচ্ছে ক্ল্যারিফিকেশন। কিন্তু আমি যেটা বললাম যে পেশেন্টকে আমরা বলছি যে আপনি এটা কেন বললেন, আপনি ভুল বুঝেছেন, এটা আমার চলে গেল নন থেরাপিউটিক কমিউনিকেশনের মধ্যে। নন থেরাপিউটিক কমিউনিকেশন গুলো কি কি? যদি হোয়াই কোয়েশ্চেন করি আমরা, যদি ফলস রিঅ্যাসিউরেন্স দিই পেশেন্টকে, কোনো ঠিকই নাই আমি সেটা বলে যাচ্ছি, ফলস একটা কথা বলে যাচ্ছি। তারপরে তোমার ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন করি, যে আমি এমন একটা উত্তর দিলাম যেটার আর পরে তার কোনো কোয়েশ্চেন করার মতন কোনো পজিশনই থাকলো না, ঠিক আছে? তারপরে তোমার ডিসএগ্রি করলাম, যেটা আমি বললাম ডিসএগ্রিং, আমি একদমই ওর সঙ্গে এগ্রি করছি না। ডিসঅ্যাপ্রুভাল, চ্যালেঞ্জ করছি পেশেন্টকে, আপনি এটা আপনি আমার সঙ্গে এটা বললেন, তো আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, এটা আপনি ভুল বললেন। এই টাইপের বিষয়গুলো চলে যাবে আমার নন থেরাপিউটিকে। এটা মোস্টলি ইম্পর্টেন্ট। এরকম একটা, ধরো তোমার একটা তুলে দেবে পেশেন্ট সেজ বা নার্স সেজ বলে, বলার পর দেবে এটা কি টাইপ অফ থেরাপিউটিক। অনেক দেখবে থেরাপিউটিক কমিউনিকেশনের 2-3টে দিয়ে দিয়েছে, মাঝখানে একটা নন থেরাপিউটিক দিয়ে দিয়েছে, আমরা তো ভাববো নন থেরাপিউটিক তো হবেই না, এরকম একটা কথা বলছে, এটা থেরাপিউটিক এর মধ্যে যাবে। আমরা ভাববো এটা অ্যাকসেপ্টিং হবে না, ক্লারিফিকেশন হবে না, ফোকাসিং হবে, কিন্তু ওটা মাঝখান দিয়ে নন থেরাপিউটিক হয়ে যাবে। ঠিক আছে? এটা যদি কারোর কাছে পিআর যাদব থাকে, দেখবে এই টাইপের কোয়েশ্চেন আছে। আচ্ছা, এবার সেটা কম্পোনেন্ট গুলো কি কি কম্পোনেন্ট রয়েছে আমার নার্স পেশেন্ট রিলেশনশিপ। হ্যাঁ বলো। বলছি স্ক্রিনটা একটু শেয়ার করে বললে ভালো হয় ম্যাডাম, তাহলে স্ক্রিনে দেখতে পাবো আপনি এগুলো বলছেন, একটু আন্ডারস্ট্যান্ডেবল ভালো হবে। ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো। আমার আজকে কোনো পিপিটি তো রেডি করা হয়নি, আমি নেক্সট দিন থেকে পিপিটি করবো, আমি এগুলো পাঠিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। আচ্ছা, আর কি কম্পোনেন্ট গুলো রয়েছে? কম্পোনেন্ট গুলো রয়েছে হচ্ছে র্যাপোর্ট, এমপ্যাথি, এটা তো সবাই জানো, র্যাপোর্ট রয়েছে, এমপ্যাথি রয়েছে, ওয়ার্মথ রয়েছে, জেনুইননেস রয়েছে, ট্রাস্ট রয়েছে, রেসপেক্ট রয়েছে। এগুলো সবকটাই তোমার কম্পোনেন্টস এর মধ্যে পড়ে। আচ্ছা, আর থেরাপিউটিক ইম্প্যাসেসেস কোনগুলো? ইম্প্যাসেসেস মানে কি? যেগুলো ব্লক করে, আমার নার্স পেশেন্ট রিলেশনশিপটাকে ব্লক করছে, সেগুলোই হচ্ছে তোমার থেরাপিউটিক ইম্প্যাসেস। কি কি? 4টে রয়েছে আমাদের, একটা রেজিস্ট্যান্স, একটা ট্রান্সফারেন্স, এটা কাউন্টার ট্রান্সফারেন্স, এটা বাউন্ডারি ভায়োলেশন। রেজিস্ট্যান্সটা কি? তোমার এটা পেশেন্টের ক্ষেত্রে এটা কিসের দ্বারা হয়? পেশেন্টের আনউইলিংনেস, মানে পেশেন্ট চাইছে না, তার যে নিড রয়েছে, যেগুলো চেঞ্জ করা প্রয়োজন সেগুলো চেঞ্জ করতে পেশেন্ট চাইছে না, পেশেন্ট ব্লক করছে, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। ট্রান্সফারেন্সটা কি? ক্লায়েন্ট, মানে ধরো পেশেন্ট কোনো কারণে তার পাস্ট এক্সপিরিয়েন্স থেকে কোনো কিছু হয়তো গেইন করেছিল, পাস্ট এক্সপিরিয়েন্স, কোনো একটা খারাপ অভিজ্ঞতা রয়েছিল, সেই খারাপ অভিজ্ঞতাটা থেকে সে এই আমাদের টুয়ার্ডস নার্সের প্রতি সেই অ্যাঙ্গার বা হস্টিলিটিটা দেখাচ্ছে, সেই ডিসপ্লেসমেন্ট অফ ফিলিংসটা নার্সের প্রতি দেখাচ্ছে। হয়তো কোনো বাড়ির কোনো মহিলার প্রতি বা কারোর প্রতি কোনো কিছু পাস্ট এক্সপিরিয়েন্স ছিল, খারাপ এক্সপিরিয়েন্স ছিল, সেটা দেখাচ্ছে নার্সের প্রতি, ফলে এটা একটা ব্লক করছে নার্স পেশেন্ট রিলেশনশিপটা। এটা হচ্ছে ট্রান্সফারেন্স। আর কাউন্টার ট্রান্সফারেন্সটা আসে খুব, কাউন্টার ট্রান্সফারেন্সটা কি? রিভার্স অফ ট্রান্সফারেন্স, মানে নার্স পেশেন্টের প্রতি দেখাচ্ছে সেম জিনিসটা যেটা ট্রান্সফারেন্সে হলো, পাস্ট এক্সপিরিয়েন্স থেকে পেশেন্ট দেখাচ্ছে, কাউন্টার ট্রান্সফারেন্সে সেটা কি হয়ে গেল? কাউন্টার ট্রান্সফারেন্সে হলো নার্সের কোনো পাস্ট এক্সপিরিয়েন্স ছিল, হয়তো ওই টাইপের দেখতে কোনো মানুষ, ওই টাইপের বিহেভিয়ার যুক্ত কোনো মানুষের প্রতি কোনো হয়তো পাস্ট এক্সপিরিয়েন্স ছিল, তো সে ওটা ওই বা কোনো পাস্ট পেশেন্টকে
নিয়ে কোনো পাস্ট এক্সপিরিয়েন্স ছিল, তো শেষ যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে কাউন্টার ট্রান্সফারেন্স। আর বাউন্ডারি ভায়োলেশনটা কি, যেটা থেরাপিউটিক কমিউনিটি আমার থেরাপিউটিক রিলেশনশিপকে ব্রেক করছে, সেটা হচ্ছে আউটসাইড দ্য বাউন্ডারি। যে কার্যকলাপ কোনো নার্স যদি কিছু করে থাকে, কোনো ব্রাইব নেওয়া বা কোনো পার্সোনাল রিলেশনশিপ কোনো থেকে, বা কোনো ইকোনমিক কোনো বা ফিনান্সিয়াল কোনো দিক থেকে বা সোশ্যালি কোনো দিক থেকে, যেটা আউটসাইড দ্য বাউন্ডারিজ যেটা করে, সেটা হচ্ছে আমার থেরাপিউটিক রিলেশনশিপের বাইরে, সেটাই হচ্ছে বাউন্ডারি ভায়োলেশন। ম্যাম, এই বাউন্ডারি ভায়োলেশন এই ব্যাপারটা পেশেন্ট এবং নার্স দুজনের দিক থেকেই হতে পারে তো? হ্যাঁ, অবশ্যই পেশেন্ট এবং নার্স, এমনকি হেলথ কেয়ার ওয়ার্কার, যে কোনো টিমমেট, সবার ক্ষেত্রে এটা হতে পারে। আচ্ছা। যেরকম আমাদের তোমার কি হয়, ধরো কোনো কোথাও তুমি করছো স্পেশাল কেয়ার, তোমার চেনা কেউ, তো তাকে তুমি স্পেশাল কেয়ার অবশ্যই দিচ্ছ। আমরা চেনা কাউকে তো স্পেশাল কেয়ার দিই না হসপিটালে। তো সেটা সেটা কিন্তু ওয়ান টাইপ অফ বাউন্ডারি ভায়োলেশন। হুম হুম হুম। আচ্ছা, এবার আসি জুহারি উইন্ডোতে। শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, এবার আসি জোহারি উইন্ডোতে। জোহারি উইন্ডো কে করেছিল মনে আছে? মনে আছে কারো? আচ্ছা, জোহারি উইন্ডো করেছিল তোমার 1955 সালে জোসেফ লাফট আর হ্যারিংটন ইনহাম। জোসেফ লাফট, JOSEPH, জোসেফ লাফট, LUFT, লাফট। আর হচ্ছে হ্যারিংটন ইনহাম, HARRIGTONINGHAM, ইনহাম, 1955-এ। এটা মোস্টলি কার ওপর আমরা ফোকাস করেছিলাম, এটা মানে ওই সময় কার ওপর ফোকাস করা হয়েছিল? মেনলি ফোকাসিং অন সেলফ অ্যাওয়ারনেস, পার্সোনাল ডেভেলপমেন্ট আর রিলেশনশিপ উইথ আদার্স। মোট চারটে জিনিস ছিল, এই তিনটে জিনিস ছিল, সেলফ অ্যাওয়ারনেস, পার্সোনাল ডেভেলপমেন্ট। হ্যাঁ বলো। ম্যাম বলছি আদার্স যারা মাইক্রোফোনটা অন করে আছে ওটা মিউট করতে বলুন না, ভয়েসটা ব্রেক হচ্ছে নাহলে। সবাই একটু মাইক্রোফোনটা অফ করে দাও। কোনো অসুবিধা হলে অন করে তখন একজন একজন করে বলবে। এখন অফ করে দাও, নাহলে অসুবিধা হচ্ছে।
শুনতে পেয়েছো? তাহলে কে কি করেছিল? জোসেফ লাভ, হ্যারিংটন ইংহাম 1955-এ ফোকাস হয়েছিল মোট 3টে জিনিসের ওপর: সেলফ অ্যাওয়ারনেস, পার্সোনাল ডেভেলপমেন্ট আর রিলেশনশিপ উইথ আদার্স। এই 3টে জিনিসের ওপর মেইনলি ফোকাস হয়েছিল। 4টে কোয়াড্রেন্ট আছে, একটা ওপেন এরিয়া, ব্লাইন্ড স্পট, হিডেন এরিয়া আর আননোন এরিয়া। 4টে মেইনলি আমার কোয়াড্রেন্ট রয়েছে: ওপেন, ব্লাইন্ড স্পট, হিডেন, আননোন। ওপেনটা আমার কি? ওপেন এরিয়াতে হচ্ছে নোন টু আদার্স, নোন টু সেলফ, ওপেন টু পাবলিক। কি হচ্ছে? আমি নিজেও জানি, আমার পাবলিকও জানে, এবং অন্যান্য সবাই জানে। এটা হচ্ছে আমার ওপেন এরিয়া। এটা এর মধ্যে কি কি পড়তে পারে? তোমার বিহেভিয়ার, তোমার স্কিল, সবটাই এই ওপেন এরিয়ার মধ্যে পড়তে পারে, যেটা তুমিও জানো, পাবলিকও জানে। তারপরে আর কি? ব্লাইন্ড স্পট। ব্লাইন্ড স্পটটা কি? সবাই জানে, নোন টু আদার্স, আদার্স সবাই জানে, শুধুমাত্র আমি জানি না। আননোন টু সেলফ বা ব্লাইন্ড বা আনঅ্যাওয়ার অফ সেলফ, আমি শুধুমাত্র নিজে জানি না। এটা কি? এটা হলো তোমার ব্লাইন্ড স্পট। এরপরে আমার কি? হিডেন এরিয়া। হিডেন এরিয়াটা কি? হিডেন এরিয়াটা হচ্ছে আননোন টু আদার্স, অন্য কেউ জানে না, শুধু আমি জানি, ওপেন টু মি, নোন টু সেলফ। এটা হচ্ছে আমার পুরোটা হচ্ছে হিডেন এরিয়া। যেরকম যে কোনো পার্সোনাল কোনো প্রবলেম, কোনো স্পেসিফিক কোনো প্রবলেম, কোনো স্কিন ডিজিজ, এইগুলো সাধারণত হিডেন এরিয়ার মধ্যে পড়ে। আর এরপর আননোন এরিয়া কি? আমিও জানি না, অন্য কেউ জানে না। আননোন টু আদার্স, আননোন টু সেলফ, ব্লাইন্ড টু সেলফ, পুরোটাই আমার এই আননোন এরিয়ার মধ্যে পড়ছে। যেরকম কোনো আনডিসকভার ট্যালেন্ট, কোনো ফিলিংস, এগুলো পুরোটাই, কোনো ফিলিংস তোমার রিপ্রেসড ট্যালেন্ট, আমি নিজেই জানি না আমার মধ্যে এটা ছিল, কোনো ট্যালেন্ট, তোমার আননোন এরিয়ার মধ্যে পড়ছে। আননোন এরিয়া সবারই রয়েছে, তাই তো? ব্লাইন্ড স্পটের একটা এক্সাম্পল দিন না। ব্লাইন্ড স্পট, ব্লাইন্ড স্পট মানে কি বললাম বলো? নোন বল? টু আদার, আননোন টু সেলফ। হ্যাঁ, তাহলে সেটা সেটা কোন জায়গায় হবে? নোন টু আদার, আননোন টু সেলফ, অন্য কেউ জানে, তুমি জানো না, কোন জায়গায় হবে? কোনো কারণ মনে হচ্ছে কোনো এই ক্ষেত্রে কোনো কমিউনিকেশন গ্যাপ রয়েছে, বা তুমি সেটাকে ভালো করে বোঝাতে পারছো না, কিন্তু তোমার নিজের মধ্যে ভালোই কথা বলছি, গ্যাপ রয়েছে। আমি তো ঠিকই বললাম, ও কেন ভাবলো যে আমার এই কথাটা ওর খারাপ লাগলো? কমিউনিকেশন গ্যাপ হবে ব্লাইন্ড স্পটের। বোঝা যাচ্ছে? হ্যাঁ ম্যাম। কথাগুলো কেটে কেটে যাচ্ছে। একটু মাইক্রোফোন গুলো বাকিটা বন্ধ করো, অনেক কটা মাইক্রোফোন অন আছে। আচ্ছা, যদি সাইকিয়াট্রি কোন মডেলে? টু গ্রিড মডেল ইউজ করা হয়।
ম্যাম শোনা যাচ্ছে না একটু ইউজ করা হয় 2 into 2 এবার শুনতে পাচ্ছো? হ্যালো, হ্যাঁ ম্যাম পাওয়া যাচ্ছে। Okay. আচ্ছা আমি কিছু তোমাদের কিছু বলছি মানে অ্যাপ্লাইড বেসড কিছু বলছি, বলবে এটা কোন এরিয়ার মধ্যে পড়ে, ঠিক আছে? Student knows she is anxious about examination but does not share it with others. কোন কোয়াড্রেন্টে পড়ে এটা? হিডেন এরিয়া। During team discussion, members openly shares ideas and feelings. কোন এরিয়া? unknown এরিয়া। Unknown area. ভালো করে শুনো। During team discussion, members openly shares ideas and feelings. ওপেন এরিয়া। open তাহলে এটা unknown হবে। আচ্ছা তারপরে হচ্ছে নার্স receives feedback that she often appears impatient but she is aware of her behavior. এটা কোন এরিয়ার মধ্যে পড়ে? Nurse receives feedback that she often appears impatient, but she is unaware of the behavior. কোন ব্লাইন্ড area? স্পট। blind spot Blind spot. একদমই তাই, blind spot। পাঠিয়ে দেবো, এগুলো কিছু কিছু রয়েছে এর মধ্যে। আচ্ছা বলো তো, the primary purpose of Johari window is to improve option A memory, option B self awareness and communication, option C intelligence, option D learning ability. কোনটা হবে? অপশন বি সেলফ অ্যাওয়ারনেস। আচ্ছা বলো তো, the blind spot is reduced by option others, option D isolation, option C secrecy, option D avoiding communication. ম্যাম কোয়েশ্চেনটা আরেকবার বলুন না, অর্ধেক কথা কেটে গেল। Blind area can be reduced by option A feedback from others, option B isolation, option C secrecy, option D avoiding communication. ফার্স্ট এটা আচ্ছা ফার্স্ট অপশনটা হবে ম্যাম। এরিয়া রিডিউসড বাই হিডেন এরিয়া কার দ্বারা রিডিউসড হয়? অপশন এ অবজারভেশন, অপশন বি ফিডব্যাক, অপশন সি ডিসক্লোজার, অপশন ডি পানিশমেন্ট। ম্যাম কোশ্চেনটা আরেকবার বলুন। হিডেন এরিয়া রিডিউসড হয় কার দ্বারা? অবজারভেশন, ফিডব্যাক, সেলফ ডিসকাস না পানিশমেন্ট? হ্যাঁ ম্যাম অবজারভেশন। অবজারভেশন। হিডেন এরিয়াটা কি ছিল? হিডেন এরিয়াটা কি ছিল? ডিসকাস না মানে যেটা সেলফ হ্যাঁ হিডেন এরিয়াটা আর কি ছিল? যেটা আমি লুকাচ্ছি কারোর থেকে। তাহলে সেলফ ডিসক্লোজার বলতে আমি নিজেকে তো তুলে মানে ব্যাপারটাকে যত সেলফ এমপ্লয়টাকে যত ধরে রাখবো ততটা একটা সেলফ ডিসক্লোজার হবে। আপনার ভয়েস ব্রেকিং সিস্টেম ম্যাম আপনার ভয়েসটা কেটে কেটে আসছে, কিচ্ছু বুঝতে পারছি না। আরে মাইক্রোফোন গুলো অফ করলে তো ম্যামের কথাগুলো ভালো করে শোনাতে হবে। হ্যাঁ শুনতে পাচ্ছো? এবার শুনতে পাচ্ছো? ম্যাম সবাইকে অ্যান্সার গুলো এসএমএস করতে বলুন ম্যাম, এইভাবে কিছু বোঝা যাচ্ছে না।
হ্যাঁ সেগুলো একজন একজন করে বলো, নাম শুনতে পাচ্ছি না, কেউ শুনতে পাচ্ছ কিনা, কিন্তু মানে মাইক্রোফোন গুলো অফ করে এক একটা কোশ্চেন একজন করে বলো, তাহলেই তো সবাই জেনে যাবে। আমি পাঠিয়ে দেবো এই কোশ্চেন গুলো, ঠিক আছে? হ্যালো, আচ্ছা আমরা হেলথ কেয়ার সিস্টেম কোন এরিয়াটা ইউজ করি? হেলথ কেয়ার সিস্টেমে মেইনলি কোন এরিয়াটা ইউজ করি আমরা? ওপেন হ্যাঁ বলো। ম্যাম ওপেন এরিয়া। ওপেন এরিয়া, আমরা হেলথ কেয়ার সিস্টেমে মেইনলি ইউজ করি ওপেন এরিয়াটা। আচ্ছা ডিফেন্সিজমটা কি কেউ বলতে পারবে? ডিফেন্স মেকানিজম, হোয়াট ইজ ডিফেন্স মেকানিজম? কেউ মাইক্রোফোন অন করে বলো ডিফেন্স মেকানিজমটা কি? হোয়াট ইজ ডিফেন্স মেকানিজম বলো। সবার তো সাইকিয়াট্রিক ছিল, ডিফেন্স মেকানিজম কি? ম্যাম কোপিং অ্যান্ড ইন্টিগ্রিটি সেলফ এড করার জন্য যে প্রসেসগুলো আমরা কাজে লাগাই, মানে যে স্টেপগুলো আমরা, যেমন ডিনায়াল, ডিপ্রেশন, এইগুলো। আমরা কি কোপিং স্ট্র্যাটেজি কাজে লাগাই ডিফেন্স মেকানিজমে? না ম্যাম, তাহলে হচ্ছে ডিফেন্স মেকানিজম হচ্ছে আমাদের মাইন্ডের একটা স্টেট, আনকনসিয়াস একটা সাইকোলজিক্যাল স্টেট, যেটা আমাদের যেটা হ্যাঁ, বলো। আমাদেরকে অ্যাংজাইটি, তারপর হচ্ছে ডিস্ট্রেসিং থট, আর ওই যে এটা অ্যাকচুয়ালি আনএক্সেপ্টেবল থ্রেটস টু সেলফ এস্টিম। হুম 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 এগুলোর থেকে আমাদেরকে আর কি, মানে এগুলোর ডিফেন্স বিরুদ্ধে আর কি মেকানিজমটা কি? আমার একটা আনকনসিয়াস সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজি, যেটা সাধারণত ইন্ডিভিজুয়াল কেন ইউজ করে? অ্যাংজাইটিকে রিডিউস করার জন্য, সেলফ এস্টিমকে প্রোটেক্ট করার জন্য, আর হ্যাঁ কোপিংটা কার সঙ্গে করার জন্য? আমার স্ট্রেসফুল থট ফিলিং সিচুয়েশন, এটার সঙ্গে কোপ করার জন্য আমরা ডিফেন্স মেকানিজমটা ইউজ করি, যেটা একটা আনকনসিয়াস সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজি এবং থ্রেট টু সেলফ এস্টিম। বোঝা গেল? ডিফেন্স মেকানিজম কে করেছিল? এই কনসেপ্টটা ফার্স্ট ইন্ট্রোডিউসড কে করেছিল? সিগমন্ড ফ্রয়েড, SIGMUND, সিগমন্ড FRUD। বোঝা গেল? শুনতে পাচ্ছ? হ্যালো, শোনাচ্ছে। হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে। ওকে, আমি ততদূর আজকে পড়ালাম, একদম অল্পই পড়ালাম, আমি ততটা পাঠিয়ে দেবো সন্ধ্যাবেলার মধ্যে, ঠিক আছে? তোমরা আপাতত ডিফেন্স মেকানিজমটা খুলে পরপর যে আমাদের ডিনাইল ডিপ্রেশন যা যা রয়েছে সবটা একবার করে জাস্ট দেখবে। আমি পরের দিন একবার বলে দিয়ে এটা থেকে কি কি টাইপের কোয়েশ্চেন আসতে পারে সেগুলো আলোচনা করে, আর আজকে যেগুলো পড়ালাম সেগুলো থেকে কটা কোয়েশ্চেন ধরে নেক্সট পয়েন্টে আমরা যাব, ঠিক আছে? আজকের ক্লাসে বুঝে যেগুলো গেছো? হলো তারপরে কি একটা মক টেস্ট নেওয়া হবে, যেটা আগের ক্লাসে ট্রায়াল ক্লাসে নেওয়া হয়েছিল ওরকম? মক টেস্টটা আমি মোটামুটি 4টে ক্লাসের পর একটা মক টেস্ট নেব, ঠিক আছে? ওকে ওকে। হ্যাঁ, তারপরে পরীক্ষার ইয়েটা দিক, তারপরে ডেইলি হবে, ঠিক আছে?
তোমরা আপাতত আজকে একদমই শর্ট ছিল, কিছু সেরকম ছিলই না, এই জোহারি উইন্ডোটা থেকেই অ্যাপ্লাইড কিছু কোয়েশ্চেন আসে। আর ফার্স্টের যে সালগুলো বললাম ওই সালগুলো খুব ইম্পর্টেন্ট, মানে আসে সালগুলো থেকে মোটামুটি। তো ফার্স্ট ড্রাগটা কি ছিল, ফার্স্ট কোন থেরাপি ইউজ করা হতো, এইগুলো যেগুলো বললাম এগুলো যারা লিখেছো ঠিক আছে, যারা লেখনি আমি পাঠিয়ে দেবো, এগুলো পুরোটা পড়ো। আর অবশ্যই ডিফেন্স মেকানিজমের যে পয়েন্ট গুলো আছে ওগুলো একবার করে না দেখলে তোমাদের কারোর মনেই আসবে না, মানে ওটা ওরকম মনে আসার মতন নয়। তো ওটা একবার দেখবে, দেখে আমিও একবার বলে দেবো পরের দিন, বলে দিয়ে নেক্সট চ্যাপ্টার আমরা পয়েন্টে যাব, ঠিক আছে? ঠিক আছে ম্যাম। ওকে, থ্যাংক ইউ ম্যাম। আর কোনো কোয়েশ্চেন থাকলে গ্রুপে জিজ্ঞাসা করবে। ম্যাম আজকে যা যা পড়ালেন একবার গ্রুপে সেন্ড করে দেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম।